বিগত লোকসভা ইলেকশনে গোটা পশ্চিমবঙ্গে আমরা যারা একসঙ্গে লড়েছিলাম আমরা ৮০ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলাম। তাহলে কি বলবেন মানুষ নেই আমাদের সাথে? আচ্ছা, যাদের সঙ্গে মানুষ থাকলেন তারা মানুষের জন্য কি করলেন? বামেদের পানিহাটি থেকে প্রার্থী উইথড্র করে নেওয়া উচিত এবং পানিহাটিতে অভয় মাকে সাপোর্ট করা উচিত। তিনি তার কথা বলেছেন, তার কথা অনুযায়ী সিপিএম চলবে না। তার মানে আমার মেয়ে খুন হয়ে গেলে, রেপ হয়ে গেলে আমাকে নির্দিষ্ট পার্টি করতে হবে, তবে আমি বিচার পাবো। আর কেউ যদি রাজনীতি না করে তাহলে তার মেয়ে রেপ খুন হয়ে যাবে, সে বিচার পাবে না। বহু বিশ্লেষক বলেন যে দুর্নীতি পশ্চিমবঙ্গের ভোটে সে অর্থে এফেক্টিভ একটা বিষয় নয়, অনেক বেশি পোলারাইজড ভোট হচ্ছে, হবেও এবার নির্বাচনে। কি হচ্ছে সেটার ব্যাখ্যা না করে কি হওয়া উচিত সেদিকে দিক নির্দেশ করুন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রীরামপুরে। এখানে মনোনয়ন জমা দিলেন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। দিদি আমার সঙ্গে আছেন। দিদি, মনোনয়ন জমা দিল, কতটা আত্মবিশ্বাসী? দিনের পর দিন উত্তরপাড়ায় বিভিন্ন মানুষের কাছে আপনি যাচ্ছেন, সারা কি পাচ্ছেন? পজিটিভ একটা ফিল হচ্ছে আজকের দিন দাঁড়িয়ে? আমরা তো কোনোদিনই নেগেটিভ ছিলাম না, শুধু ইলেকশন কেন, গোটা রাজনৈতিক লড়াইয়ে ইলেকশন একটি ধাপ। সেই ধাপেও আমরা আমাদের কর্মীরা সবাই মিলে রাস্তায় রয়েছি। কিন্তু ভোটের অঙ্ক, সেটা তো একটা ডিসাইডিং ফ্যাক্টর দিদি আলটিমেটলি। তো সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে মানুষ অন্তত উত্তরপাড়ায় অনেক বেশি বামপন্থার দিকে একটু একটু করে ঝুঁকছেন? গোটা রাজ্যেই বামপন্থার দিকে ঝুঁকছেন। আপনারা কি করে দেখতে পেলেন ঝুঁকছেন, আমি সেটা বুঝতে পারছি না। এত চুরি, এত দুর্নীতি, এত লুট, এত দাঙ্গার পরিবেশ, এরপর আপনারা কি বলতে চাইছেন? পশ্চিমবঙ্গের মানুষ এই গুন্ডারা যা দাঙ্গাবাজের দিকে ঝুঁকছে, আপনারা কোন দিকে ঝুঁকছেন? রুটি রুজির দিকে, না দুর্নীতিরাজ আর দাঙ্গাবাজদের দিকে? দিদি, লোকসভা নির্বাচনের আগে এই শ্রীরামপুরের মাহেশের মোড়ে আপনি একটা জনসভা করেছিলেন, অনেক মানুষ সেখানে এসেছিল। ভোট বাক্সের রিফ্লেকশন যদি আমি দেখি, সেখানে বামেরা উত্তরপাড়ায় শুধু ভোট পেয়েছিল 40 থেকে 45-এর একটা মধ্যে, সেখানে বিজেপি 60,000 ভোট পায় এই নির্বাচনের আগে। তো কোথাও গিয়ে বিজেপির ভোট বাড়া, সেখানে উত্তরপাড়ায় যেখানে এই প্রবণতা ছিল না, সেটা কি আপনার একটা চিন্তার কারণ? বিগত লোকসভা ইলেকশনে গোটা পশ্চিমবঙ্গে আমরা যারা একসঙ্গে লড়েছিলাম আমরা ৮০ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলাম। তাহলে কি বলবেন মানুষ নেই আমাদের সাথে? আচ্ছা, যাদের সঙ্গে মানুষ থাকলেন তারা মানুষের জন্য কি করলেন? লাস্ট 12টা বছরে বিজেপি সরকার এবং লাস্ট 15টা বছরে তৃণমূল কংগ্রেসের সরকার, শ্রমজীবী যারা প্রতিদিন খেটে প্রতিদিন খায় তাদের জন্য একটা আইন দেখিয়ে দিন তো, একটা। বরং যে আইন ছিল সেই আইনগুলোকে সব তুলে দিয়েছে পশ্চিমবঙ্গে এবং দেশেও। তাহলে সিট পেয়ে গরিব মানুষের লাভ কি? সিট পেয়ে খেটে খাওয়া মানুষের লাভ কি? বিশ্লেষকরা এখন প্রায় বলেন, আমাদের চ্যানেলে বহু বিশ্লেষক বলেন যে দুর্নীতি পশ্চিমবঙ্গের ভোটে সে অর্থে এফেক্টিভ একটা বিষয় নয়, অনেক বেশি পোলারাইজড ভোট হচ্ছে, হবেও এবার নির্বাচনে। আপনার টেক অন কি এই পার্টিকুলার বিষয়ে? বলুন না যে পশ্চিমবঙ্গে দুর্নীতি ইস্যু হওয়া উচিত, আরো বিশ্লেষণ করে ওনারা বলুন এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে দুর্নীতি করে পার পাওয়া যায় না। সিবিআই যদি সাজা না দেয়, এ রাজ্যের প্রশাসন যদি সাজা না দেয়, মানুষ সাজা দেবেন। অ্যানালিটিকদের কথা শুধু পোস্টমর্টম করা হতে পারে না। ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কি হচ্ছে সেটার ব্যাখ্যা না করে কি হওয়া উচিত সেদিকে দিক নির্দেশ করুন। লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী হারের পর ওনার একটা কোট আমি আপনাকে বলছি, কোট আনকোট, যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে রাজনীতি করাটা কঠিন হয়ে যাচ্ছে আমাদের পক্ষে, যারা পুরনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। বামেদের কি টাফ ফাইট হচ্ছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা আসার ফলে? আমরা কবে সহজ লড়াই লড়েছে? টাফ লড়াই তো লড়েছি। টোটো চালককে পেনশন দিতে বলছি, টাফ লড়াই নয়? যেখানে সরকারি কর্মচারীদের পেনশন বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে রাস্তার ধারে যিনি এই বাঁশগুলো বেঁধেছেন ওদেরকে 60 বছর বয়স হলে একটা এককালীন একটা টাকা সরকারকে হাতে দিতে বলছি। এ লড়াই সহজ হয় নাকি? কিন্তু এই যে হিন্দু মুসলমান, সংখ্যালঘু সংখ্যাগুরু, এই যে শব্দগুলোর প্রচলন রাজ্য রাজনীতিতে এলো, তার পাল্টা ন্যারেটিভ এটা কি আপনারা তৈরি করতে পারছেন, বা এইটা ভাঙবেন কিভাবে? যারা টোটো চালকের পেনশন এবং এই যারা ডেকোরেটার্সের কাজ করছে তাদের প্রভিডেন্ট ফান্ডের কথা বলতে পারে না, তারা ধর্মের কথা বলে। আমরা টোটো চালকদের পেনশনের কথা বলতে পারি, শ্রমজীবী মানুষের যারা অসংগঠিত ক্ষেত্রে তাদের পেনশনের কথা বলতে পারি। ফলত আমরা জানি আমরা কি লড়ছি এবং আমরা জানি আমাদের লড়াই সহজ নয়। সহজ নয় বলেই তো আমরা এত আক্রমণের শিকারে হচ্ছি। কই রাস্তা ছেড়ে তো যায়নি। যারা এই কঠিন মাটিতে চলতে জানে না তারা এইসব ধর্ম জাত, যে জিনিসগুলো মানুষের প্রত্যেক দিনের পেটের যন্ত্রণা, তার খিদে,
তার রুটি রুজির সংগ্রামে কোনো সাহায্য করে না, তারা সেই সব কথা বলে। 12টা বছর বিজেপি আছে, বলুন না কোনো পাড়াতে গিয়ে একটাবার কথা বলতে। 15টা বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, একবার বলুন না কোনো পাড়াতে গিয়ে বলতে যে ভাই আবাস যোজনার ঘর কি হলো, 100 দিনের টাকা কি হলো, সাফাই কর্মীদের বেতন কি, রাস্তাঘাট কি হবে, গ্যাসের সিলিন্ডারের দাম 60 টাকা বাড়লো। এইসব নিয়ে পাড়াতে বসে একটাবার মিটিং করুক না, আর মানুষের মাঝখানে বসে কথা বলুক। যে আপনি যে কথাগুলো বলছেন একদম সাধারণ মানুষের সমস্যা, এগুলি হয়তো মানুষ শুনতে চাইতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এলে সংখ্যালঘুরা ভাবছে বিজেপি চলে এলে কি হবে, তৃণমূলকে মানুষ ভোট দিচ্ছে। তৃণমূল আবার এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, বিজেপি বলছে সংখ্যালঘুরা বেড়ে গেলে হিন্দুদের অবস্থা খারাপ হবে। কথাবার্তা তো শুধু এই দুটো গণ্ডিতেই আটকে আছে, সেইখান থেকে ভাঙার চেষ্টা, সেই ন্যারেটিভটাকে ভাঙার চেষ্টা কি বামপন্থীরা করছে, এবং কতটা কঠিন এটা বলে আপনি? আমরা তো ধর্মের রাজনীতির কথা বলিনি, আমরা তো তার বাইরে কথা বলছি। তাহলে তো আমরা ছকের বাইরেই কথা বলছি। আমরা আপনাদেরকে কথা বলছি, ওরা যদি এই ছকে বাঁধতে চাইছেন আপনারা এই ছক থেকে বেরোন না, আপনারা যান না পাড়াতে কি বলছে। এই তো সেনারা দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন না, অগ্নিবীরে 4 বছর ওদের কাজ। এর জন্য ওরা কি বলছে, দেশের সরকার কি বলছে, পশ্চিমবঙ্গের পার্টি কি বলছে, আপনারা এটা বলুন না, সাহসের সঙ্গে বলুন তো দেখি। দিদি, একটা ব্যক্তিগত একটা অনুভূতির কথা জিজ্ঞাসা করবো, যে অভয় আন্দোলন আপনি করলেন, সামনে থেকে দেখলেন অভয় আন্দোলনটা শুরু হতে দেখলেন, শেষ হতে দেখলেন, লড়লেন, মিছিল করলেন, গাড়ি আটকালেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই অভয় আন্দোলনের যে পরিবারের সদস্যরা, তারা বামপন্থায় ভরসা তো রাখলো না। আমি তো অভয়ার আন্দোলন শেষ হতে দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি বলতে পারবো না। সেই স্বতঃস্ফূর্ত আবেগ মিছিল যেগুলো দেখলাম, আমরা সকলেই দেখলাম, আপনিও দেখলেন, আমি বলতে চাইছি সেই আন্দোলন হয়তো চলছে, কোর্টে চলছে। ভাবলেন যে সেই স্বতঃস্ফূর্ততা চলে গেছে? মানে রাস্তাতে যদি 1000 লোকের মিছিল দেখেন তবে বলবেন স্বতঃস্ফূর্ত। মানুষের মনের ক্ষোভ পড়তে পারছেন না, মিডিয়ারা মানুষের মনের ক্ষোভ পড়া শুরু করুন। আমরা যদি গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্ষোভের কথা শুনতে পাচ্ছি, আমি অন্তত গ্রাউন্ডে ভীষণ মাত্রায় যদি শুনতে পাচ্ছেন তাহলে কেন বললেন যে আপনি এই আন্দোলন শেষ হতে দেখলেন? আমি বললাম পরিবারের সদস্যরা বামপন্থায় ভরসা রাখলেন না, কোথাও কি এটা খারাপ লাগা তৈরি? গাড়ি আটকানোর সময় এটা কোর্ট পেপারে লিখিয়ে নিয়েছিলাম নাকি যে আপনারা সিপিআইএম করবেন? লেখা নেই তো। তৃণমূলে যান, বিজেপিতে যান, যেখানে খুশি যান, বিচার হলো। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা। পরিবারের সদস্য মানে স্পেসিফিক্যালি মা বাবা ভাবছেন বিজেপিতে যোগদান করলে বিচার পাবেন, এই যে ভাবনা, সেই ভাবনাটা কি আপনার মনে হয় সামগ্রিকভাবে গোটা বাংলার মানুষেরও কিছু ভাবনা হয়ে উঠছে? না, এটাই আমাদের কথা। তার মানে আমার মেয়ে খুন হয়ে গেলে, রেপ হয়ে গেলে আমাকে নির্দিষ্ট পার্টি করতে হবে, তবে আমি বিচার পাবো। আর কেউ যদি রাজনীতি না করে তাহলে তার মেয়ে রেপ খুন হয়ে যাবে, সে বিচার পাবে না। সোশ্যাল মিডিয়ায় একজন ডাক্তার পোস্ট করেছিলেন আপনাদের এক সময় সমর্থক সাতটা, যে বামেদের পানিহাটি থেকে প্রার্থী উইথড্র করে নেওয়া উচিত এবং পানিহাটিতে অভয় মাকে সাপোর্ট করা উচিত। তিনি তার কথা বলেছেন, তার কথা অনুযায়ী সিপিএম চলবে নাকি? শীর্ষেন্দু ব্যানার্জিকে ক্যান্ডিডেট করা নিয়ে বিজেপি সমর্থক বলছেন যে এটা কোথাও একটা সেটিং এর খেলা চলছে, আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? তাহলে যদি ওনাকে ক্যান্ডিডেট করাতে বিজেপি মনে করছে আমাদের সঙ্গে সেটিং আছে, তা আমাদের তো বিজেপির সঙ্গে শত্রুতার সম্পর্ক, তাহলে বোধহয় তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো কথা হয়েছে, ওই জন্য উনি জানতে পেরেছেন। আপনাদের সমর্থককে উপর আক্রমণ হলো, আপনি থানায় একটা বিক্ষোভ করলেন, আলটিমেটলি রেজাল্ট কি হলো এবং এর রিফ্লেকশন আপনি কিভাবে দেখছেন? রিফ্লেকশন 4 তারিখ দেখবেন। আপনি কনফিডেন্ট? ইয়েস। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং মীনাক্ষী মুখার্জি বলে দিলেন রিফ্লেকশন 4 মে উত্তরপাড়া তিনি জিতবেন, আশাবাদী। বিজেপি সমর্থক যাই বলুন, বিজেপি প্রার্থী যাই বলুন, আলটিমেটলি ওনার কাছে ম্যাটার করছে না। ধন্যবাদ।